গল্পের আসবে অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন সমরেশ মজুমদারের লেখা আট কুঠুরি নয় দরজা। আজ থাকছে এই সপ্তম পর্ব। এই সকালেই আকাশলালির স্নান এবং দাড়ি কামানো শেষ। এখন শরীরটা আমার বেশ চাঙ্গা লাগছে। অপারেশনের পরে এমনটা কখনো বোধ হয়নি। ঈশ্বরকে ধন্যবাদ, অন্তত আজকের দিনে তিনি এইটুকু অনুগ্রহ করলেন। ঈশ্বরে অবিশ্বাস নেই আকাশলালের, কিন্তু তাকে অবলম্বন সে করে না। এই কারণে বাল্যকালে গুরুজনদের সঙ্গে তার বিরোধ হতো। গির্জায় গিয়ে প্রার্থনা না করলে ঈশ্বর শুনতে পাবেন না বলে যারা মনে করেন, তারা ঈশ্বরের ক্ষমতাকে ছোট করে দেখেন। আমি একজন মুসলমান অথবা খ্রিস্টান কিংবা হিন্দু হতে পারি জন্মসূত্রে, কিন্তু ঈশ্বরে কোনো জাত নেই। তিনি যদি সর্বশক্তিমান এবং পরম করুণাময় হন, তাহলে তাকে কোনো বাঁধনে বেঁধে রাখা যায় না। এসব কথা প্রতিবাদ কেউ করতো না, কিন্তু শুনতে ভালোবাসত না। নিজেকে একটি মানুষ বলে ভাবাটাই আকাশলালের পছন্দ। আর এই কারণেই মুসলমান অথবা হিন্দুদের সঙ্গে মিশে যেতে কোনো কালই তার অসুবিধে হতো না। এই রাজ্যে যে কোনো মানুষের পেছনে একটা কাহিনী আছে, হয় সেটা তোষামোদি করে আত্মরক্ষার, নয় অত্যাচারিত হয়ে প্রায় সর্বস্ব ক্ষয়ের। দ্বিতীয় শ্রেণীর মানুষেরাই যখন শতকরা ৯৯, তখন তাদের প্রত্যেকের বুকে আগুন চাপা আছে। আকাশলাল বারংবার চেষ্টা করেছে সেই আগুনটাকে খুঁজিয়ে দাউ দাউ করে তুলতে। অনেকটা এগিয়েও সে এখনো সফল হয়নি। তার কারণ সাধারণ মানুষের ভয়জনিত মানসিক জড়তার জন্যে। তারা তাকে দেখলে উদ্বুদ্ধ হয়, তার কথা শুনতে চায়। এই মুহূর্তে যদি দেশে গোপন ব্যালটে ভোট নেওয়া হয়, তাহলে আকাশলালের কাছাকাছি কেউ আসতে পারবে না। কথাটা শাসক শ্রেণী জানে বলেই তাকে ধরার জন্য এত ব্যস্ততা। ওদের হাত থেকে বাঁচার জন্য নিজেকে লুকিয়ে রাখা মানে আরেক ধরনের আত্মহনন। শেষ পর্যন্ত একটা ঝুঁকি নিতে চলেছে সে। প্রত্যেক মানুষকে একবার মরে যেতে হয়। দুর্ভাগ্য যদি আসে, তাহলে সে মৃত্যুটা না হয় এবারই হলো। জানলা থেকে সরে আসতেই সে দেখল হায়দার ঘরে ঢুকছে। সুপ্রভাত হায়দার, নতুন কোনো খবর? সুপ্রভাত। না, নতুন খবর নয়। ভার্গিস ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে আমাদের হাতেই সোম মারা গিয়েছে, তবে কিভাবে মরেছে তা বলেনি। তুমি তো তৈরি হয়ে গেছো। হায়দার খুব স্বচ্ছন্দ হয়ে কথাগুলো বলল না। হ্যাঁ, আমি তৈরি। ডাক্তার কোথায়? আমাদের হাতে এখনো অনেক সময় আছে। আকাশলাল ঘড়ি দেখল। সত্যিই তাই। সে চেয়ারে বসল, তারপর জিজ্ঞাসা করল, ডেভিড এবং ত্রিভুবন কোথায়? আমার কিছু আলোচনা আছে। বলতে না বলতেই ওই দুজনেই ঘরে ঢুকল। আকাশলাল ওদের দেখল, তারপর ত্রিভুবনকে জিজ্ঞাসা করল, হে নাকি গ্রামে ফিরে গেছে? ত্রিভুবন মাথা নাড়ল। না, আজও এখান থেকে আপনাকে সাহায্য করবে। ওকে আমার হয়ে ধন্যবাদ দিও। নতুন কোনো খবর? ডেভিড জবাব দিল, কাল যে সার্জেন্ট সোমের মৃতদেহে গুলি ছুঁড়েছিল, তাকে রাত্রেই শহরের বাইরে পাঠিয়ে দিয়েছে ভার্গিস। আজ সকাল পর্যন্ত সে ফিরে আসেনি। আর একটা ইন্টারেস্টিং খবর হলো, ভার্গিসকে একটু আগে শুধু ড্রাইভারকে সঙ্গে নিয়ে শহরের বাইরে যেতে দেখা গেছে। আমাদের বন্ধুরা নজর রাখছে। শুধু ড্রাইভারকে নিয়ে এত বড় ঝুঁকি নেওয়ার কারণ? আকাশলালকে চিন্তিত দেখালো। সেটাই বোঝা যাচ্ছে না। খবর নাও, আজ ভার্গিস টেলিফোনের সামনে থেকে কিছুতেই নড়বে না। অন্তত ওর মতো মানুষের নড়া উচিত নয়। সেটা না করে ও যখন শহরে বাইরে গিয়েছে, তখন নিশ্চয়ই আরও জরুরি কোনো ঘটনা ঘটেছে। আকাশলাল নিঃশ্বাস নিল। একটু তাড়াতাড়ি কথা বললে বুকে চাপ বোধ হয়। একটু সময় নিয়ে সে বলল, আমার চিন্তা হচ্ছে ৯টার সময় ভার্গিস না থাকলে আমাদের সমস্ত পরিকল্পনাই ব্যর্থ হয়ে যাবে। না, যেখানেই যাক লোকটা ৯টার আগেই ঠিক ফিরে আসবে। ওকে আসতেই হবে। কিন্তু কোথায় যেতে পারে আজকে দিনে? তিনজন কথা বলল না। উত্তরটা তাদেরও অজানা। ডেভিড বলল, ওহো, আজ ভোরে আমি আপনার কাকার কাছে গিয়েছিলাম। হুম। আকাশলালকে চিন্তিত দেখালো। আমি ওকে ঘুম থেকে তুলে আপনার কথা জিজ্ঞাসা করলাম। কি বললেন? বললেন গত ৩ বছরে ৩০০ বার পুলিশকে জবাব দিয়ে দিয়ে তিনি ক্লান্ত, তাই নতুন কিছু বলতে পারবেন না।
আপনার সঙ্গে তার পরিবারে কোনো সম্পর্ক নেই। ভালো। তারপর? তখন আমি জিজ্ঞাসা করলাম, আজ যদি আকাশলাল মারা যায়, তাহলে আপনাদের পারিবারিক জমিতে তাকে কবর দিতে আপত্তি হবে কিনা? কথাটা শুনে উনি আমার উপর খুব ক্ষেপে গেলেন। বললেন, একটা জলজন্ত মানুষকে মেরে ফেলার কোনো অধিকার আমার নেই। আমি বললাম, সাধারণ কৌতূহল থেকে এই কথা জানতে চাইছি। তিনি একটু ভেবে মাথা নেড়ে বললেন, তার বাবা যেহেতু তাকে খুব ভালোবাসতো, তাই তার কাছে ওকে শুতে দিতেই হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আকাশলাল হাসল। ত্রিভুবনের মুখেও হাসি ফুটল। আপনার কাকা আরেকটু পরিশ্রম বাঁচিয়ে দিলেন। এবার আকাশলাল দুটো হাত এক করে একটু ভাবল। শোনো, তোমরা তিনজন এখানে আছো, আমি জানি সহযোদ্ধা হিসেবে তোমাদের তুলনা নেই, এবং তোমাদের দেখা পেয়েছি বলে আমি গর্বিত। আজ যে ঘটনা ঘটতে যাচ্ছে তাতে নিশ্চয়ই ঝুঁকি আছে। কেন এই ঝুঁকি নিচ্ছি তা অনেকবার তোমাদের বলেছি। এমন তো হতেই পারে বিজ্ঞান ব্যর্থ হলো, বার্গিসের তৎপরতা আরও বেড়ে যাওয়ায় তোমাদের পক্ষে কাজ করা সম্ভব হলো না, এবং আমি আর ফিরে এলাম না। এসব হওয়া খুবই স্বাভাবিক। আকাশে মেঘ দেখে কেউ কেউ ছাতি না নিয়েও বের হয় এবং না ভিজে গন্তব্যে পৌঁছে যায়, কারণ বৃষ্টিটা তখন নামেনি। কিন্তু বৃষ্টি নামতে পারে ভেবে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আমি না থাকলে তোমরা কে কি করবে তাকে নিজেরা ভেবেছ? আকাশলাল পরিষ্কার তাকালো। তিনজনকে দেখে বোঝা যাচ্ছিল এমন অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে তারা চাইছে না। কিন্তু আজ আকাশলাল যখন খাদের ধারে পৌঁছে এক পা বাড়িয়ে দিয়েছে, তখন তারা কথা বলতে বাধ্য। হায়দার বলল প্রথমে, তোমাকে ছাড়া কাজকর্ম চালানো কঠিন হবে। ডেভিড বলল, আমি মনে করি কঠিন নয়, অসম্ভব হবে। ত্রিভুবন কথা বলল না, মাথা নেড়ে সায় দিল ডেভিডের মন্তব্যে। সোজা উঠে দাঁড়ালো আকাশলাল। আমি তোমাদের কাছে এরকম কথা আশা করিনি। আমার খুব খারাপ লাগছে এই ভেবে যে এতদিন একসঙ্গে কাজ করেও আমি তোমাদের মনে সেই বিশ্বাস তৈরি হতে সাহায্য করিনি, যাতে তোমরা বলতে পারতে লড়াইটা ব্যক্তিগত নয়, জনসাধারণের। আমি যেভাবে অত্যাচারিত হয়েছি, তোমরাও সেইভাবে অত্যাচার সহ্য করেছ। লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব প্রত্যেকের। ত্রিভুবন বলল, কিন্তু সাধারণ মানুষ আপনার মুখ চেয়ে মুখ, এই মুখ যদি পাল্টে যায় তাহলে মানুষ আমার পাশে থাকবে না। না, আমি এ কথা বিশ্বাস করি না। পৃথিবীতে কোনো মানুষ অপরিহার্য নয়। একজন চলে গেলে যদি দেশব্যাপী আন্দোলন থেমে যায়, তাহলে সেই আন্দোলন শুরু করাই অন্যায় হয়েছিল। আমি না থাকলে আমার জায়গায় নেবে তোমরা, তোমাদের মধ্যে একজন নেতৃত্ব দেবে। একজন আকাশলালের মরে গেলে যে ওরা নিশ্চিন্তে ঘুমোতে যাবে, এ যেন না হয়। তাহলে কফিনে শুয়েও আমি শান্তি পাব না। উত্তেজিত হয়ে কথাগুলো বলেই হেসে ফেলল আকাশলাল। অবশ্য মরে যাওয়ার পর শান্তির কি দরকার, যদি সারা জীবনটাই অশান্তিতে কাটে। চুপচাপ ঘরের মধ্যে কিছুক্ষণ হাঁটল আকাশলাল, তারপর ঘুরে দাঁড়ালো। কে নেতৃত্ব দেবে তা ঠিক করবে সময় পরিস্থিতির ওপর, যে বেশি নিয়ন্ত্রণ রাখতে পারবে তার ওপর। কিন্তু তোমাদের তৈরি থাকা উচিত এখন থেকেই। আজই আমার শেষ দিন, যে হবে না তার নিশ্চয়তা নেই। এবার হায়দার কথা বলল, তুমি এই ব্যাপারে দুশ্চিন্তা করো না। আকাশলাল হাসল। গুড, আমি এই কথাটাই শুনতে চাইছি। এখন কটা বাজে? ওহ, সময় কাটতেই যাচ্ছে না। অন্যদিন লাফিয়ে লাফিয়ে ঘড়ি কাটা চলে। ডেভিড, সব কিছু ঠিকঠাক আছে তো? ডেভিড এতক্ষণে সহজ হলো। হ্যাঁ, পরিকল্পনা মাফিক এখনও পর্যন্ত চমৎকার কাজ হয়েছে। শেষবার আমি মিলিয়ে নিয়েছি। ত্রিভুবন, ঠিক 10টায় মিছিল শুরু হচ্ছে? হ্যাঁ, কিন্তু এর মধ্যেই মেলার মাঠে পা রাখা যাচ্ছে না। খবরটা জনসাধারণকে জানাচ্ছ কিভাবে? প্রথমে ভেবেছিলাম মাইক ব্যবহার করব, কিন্তু পুলিশের পক্ষে অ্যাকশন নেওয়া সহজ হবে তাতে। গোটা 15 বেশ বেলুন রেডি রাখা হয়েছে। খবরটা তার গায়ে লিখে উড়িয়ে দেওয়া হবে। লক্ষ লক্ষ লোক একসঙ্গে দেখতে পাবে। পুলিশ যদি গুলি করে বেলুন চুপসে দেয়? আমার বিশ্বাস পেট্রোলের চেয়ে দ্রুত জ্বলবে খবরটা। মুহূর্তের মধ্যে সর্বত্র ছড়িয়ে যাবে। ত্রিভুবন সহ যোদ্ধাদের দিকে তাকালো।
অন্য কোনো উপায় মনে হলে বলতে পারেন। হায়দার মাথা নাড়ল। বেলুন ঠিক আছে, কিন্তু বেলুন ওড়াবার আগে মাইকে যদি ঘোষণা করা হয় তাহলে মন্দ কি? পুলিশ এসে মাইক দখল করে নিয়ে যাবে। নিক না, পুলিশ আসছে দেখলে মাইকম্যান ভিড়ের মধ্যে মিশে যাবে। আকাশলালকে এখন অনেকটা নিশ্চিন্ত দেখাচ্ছিল। সে এগিয়ে গেল টেবিলের কাছে, ড্রয়ার টেনে একটা মোটা ডায়েরি বের করল। সেটাকে হাতে তুলে সে বলল, যদি আমি সত্যিই মারা যাই তাহলে এই ডায়েরিতে যা লেখা আছে তা তোমরা অনুগ্রহ করে পড়ে দেখো, কিন্তু কোনো অবস্থাতেই যেন এই ডায়েরি পুলিশের হাতে না পৌঁছায়। পড়ার পর মনে রাখবে, আমি যেরকম শান্ত আছি সেই রকম তোমাদের থাকতে হবে। আবার ডায়েরিটা ড্রয়ারে রেখে দিল সে। আগে থেকে ঠিক হয়ে আছে মেলার মাঠে আকাশলালকে যদি যেতে দেওয়া হয় তাহলে ওর সঙ্গে হায়দার যাবে, সঙ্গে কিন্তু পাশে নয়। বাকি দুজন তাদের জন্য নির্দিষ্ট কাজের জায়গায় থাকবে। কোনো রকম গোলমাল হলে হায়দার তাদের খবর দেবে, সঙ্গে সঙ্গে গা ঢাকা দেবে সবাই। সেই সব গোপন আস্তানা এখন থেকে ঠিক করা আছে। সকাল 8টায় বৃদ্ধ ডাক্তারকে এই ঘরে নিয়ে আসা হলো। ভদ্রলোককে দেখে মনে হলো তিনি গত রাত্রে এক ফোঁটা ঘুমোতে পারেননি। আকাশলাল বলল, সুপ্রভাত ডাক্তার। সুপ্রভাত। ভদ্রলোক এক দৃষ্টিতে আকাশলালকে দেখছিলেন। আপনি কি সুস্থ নন ডাক্তার? অসুস্থ? আমি? হা ভগবান, কে কাকে বলছে? আপনি কেমন আছেন? আজ আমি খুব ভালো আছি, একদম তাজা। শুয়ে পড়ুন। অতএব আকাশলালকে শুতে হলো। বৃদ্ধ যখন তাকে পরীক্ষা করছিলেন তখন তার মনে হলো মানুষটি কবে যে একটু একটু করে বদলে গেলেন সে নিজেই বুঝতে পারেনি। যখন ওকে প্রায় জোর করে নিয়ে আসা হয়েছিল তখন যে চেহারা, তার সঙ্গে এখন কোনো মিল নেই। ওর মতো এক পণ্ডিত ব্যক্তি এই যে প্রায় বন্দি জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন, তাকে কোনো ইতিহাসে লেখা থাকবে? আর এখানে নিয়ে আসা তো চট করে হয়নি। দিনের পর দিন লোক পাঠিয়ে ওকে একটা ব্যাপারে আগ্রহী করে তুলতে হয়েছিল আকাশলালকে। প্রেশার নর্মাল নেই, থাকার কথাও নয়। বুকের চাপটা কীরকম আছে? নেই। মিথ্যে কথা বলবেন না। জোরে নিঃশ্বাস নিলে সামান্য লাগে। বৃদ্ধ ডাক্তার সামান্য সরে একটা চেয়ারে বসে পাকা চুলে আঙ্গুল বোলালেন। যে জন্য এত সব, তা আজকে দিনটার জন্য না? হ্যাঁ ডাক্তার, আপনি অর্ধেক কাজ করেছেন, বাকিটার জন্য আমি আপনার উপর নির্ভরশীল। সব কিছু ঠিকঠাক চললেও আপনার হাতেই আমার ফিরে আসা নির্ভর করছে। আকাশলাল খুব হালকা গলায় কথাগুলো বলল। ডাক্তার মাথা নাড়লেন। আমি যা করেছি এবং করব তার উপর আমার কোনো হাত নেই। আমি আপনাকে অনেকবার বলেছি, এটা এমন একটা এক্সপেরিমেন্ট যার মূল্য হলো জীবন। আজ থেকে 10 বছর আগে হলেও আমি এই প্রস্তাবে রাজি হতাম না, কিন্তু আমি কি এখনও রাজি? আপনি আমাকে বাধ্য করছেন কাজটা করতে। আকাশলাল হাসল। ডাক্তার, আপনি সেই সব ধনীদের গল্প শুনেছেন? কাদের গল্প? যাদের প্রচুর টাকা অথচ মৃত্যু নিশ্চিত। যে অসুখে তারা ভুগছে তারা কোনো ওষুধ এখনকার বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। মৃত্যু অবশ্যম্ভাবী জেনে নিজের শরীরকে বাঁচিয়ে রেখেছে বিজ্ঞানসম্মত উপায়ে টাইম ক্যাপসুলে। মৃতপ্রায় শুয়ে আছে মাটির নিচে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে। যদি কখনো বিজ্ঞান সেই রোগের ওষুধ বের করতে পারে তাহলে। ডাক্তার হাত তুলে আকাশলালকে থামালেন। আপনি গল্প বললেন, এখনও আমি এটাকে গল্প বললে খুশি হতাম। বিজ্ঞান সব করতে পারে, এখন যা পারছে না আগামীকাল পারবে। কিন্তু ধরা যাক 80 বছর পরে ওই শরীরকে বের করে এনে রিভার্স প্রক্রিয়ায় তার প্রাণস্পন্দন জাগ্রত করে ওই নতুন ঔষধ প্রয়োগ করে যদি রোগমুক্ত করা সম্ভব হয়, তাহলে লাভ কি? ওই মানুষটি তখনকার জন্য কী জন্য বাঁচবে? আর কতদিন সেই বাঁচা সে উপভোগ করবে? পাগল। তবু আপনার ক্ষেত্রে আমি রাজি হয়ে গেলাম অন্য কারণে। কী কারণে ডাক্তার? এতদিন আমি রোগীর চিকিৎসা করতাম প্রথাগত উপায়। যা শিখেছি, অভিজ্ঞতা আমাকে যা দিয়েছে তাই প্রয়োগ করতাম। মানুষের কষ্ট যাতে দূর হয় তার জন্য ওষুধ দিতাম অথবা অস্ত্র ধরতাম। আপনি নিশ্চয়ই জানেন, মেডিসিন ইজ দ্য মাদার অফ দ্য সায়েন্সেস। কেন জানেন?
চিকিৎসকদের ইন্টারেস্টে হলো মানুষের শরীরে এবং পৃথিবীর ইতিহাসে দেখা যাবে এই প্রফেশনের লোকগুলো হলো সেই সংঘবদ্ধ মানুষ যারা ধর্ম এবং রাজনীতি বাদ দিয়ে বিজ্ঞানসম্মত পথে চিকিৎসা করে। আমিও তাদের একজন ছিলাম এইমাত্র। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময় হলো মানুষের শরীর। কি নেই এখানে? আমরা তার কতটা তৈরি করতে সক্ষম? ধরুন রক্ত, এখনও বিজ্ঞান রক্ত তৈরি করতে পারল না। 25 থেকে 30,000 মিলিয়ন রেড সেলস আর 50,000 মিলিয়ন হোয়াইট সেলস। আর এইসব সেলগুলো যে তরল পদার্থে থাকে তার নাম প্লাজমা। সব জানা সত্ত্বেও তো তৈরি করা গেল না। এইসব নিয়ে মাঝে মধ্যে ভাবতাম, মানুষের শরীরে যেসব ধমনী দিয়ে রক্ত চলাচল হয় তা যোগ করলে পৃথিবীর যে কোনো রেলপথ অনেক ছোট হয়ে যাবে। আমি যেটা করলাম সেটা সামান্য একটা এক্সপেরিমেন্ট। ফ্যান ঠিক ঠিক চালাতে একটা রেগুলেটর লাগে, সেটাকে এড়িয়েও তো ফ্যান চালানো যায়, কিন্তু একই স্পিডে আরও ঝুঁকি। আপনার ক্ষেত্রে সেই ঝুঁকিটা নিয়েছি। ডাক্তারকে খুব চিন্তিত দেখাচ্ছিল। অনেক ধন্যবাদ ডাক্তার, কিন্তু আপনি কেন খামোখা এই কাজটা আমাকে দিয়ে করালেন তা এখনও বললেন না। আপনার যদি মরার ইচ্ছে থাকে তাহলে পুলিশের কাছে গেলেই সেটা সহজ হতো। যেহেতু আমি মরতে চাই না তাই আপনার সাহায্য নিয়েছি। কিন্তু এভাবে কেন? ঠিক সময়ে আপনাকে আমি বলবো ডাক্তার। আকাশলাল ঘড়ি দেখল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আপনি ওষুধটা এনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, আমাকে আনতে হয়েছে, কিন্তু আমি আবার আপনাকে সতর্ক করছি। করুন। এই ক্যাপসুল খাওয়ায় 3 ঘন্টা পরে আপনার হার্ট বন্ধ হয়ে যাবে। ঠিক 3 ঘন্টা বা আগে পরেও হতে পারে। গুড। কিন্তু মনে রাখবেন, হার্ট কাজ বন্ধ করা মাত্রই মৃত্যুর দরজায় পৌঁছে যাওয়া। সাধারণ অবস্থায় সেই দরজাটায় ঢুকে পড়তে কত সময় লাগে সেটা শরীরের উপর নির্ভর করে। হার্ট বন্ধ হবার পর মস্তিষ্ক কোষ 3 ঘন্টার বেশি সাধারণত সক্রিয় থাকতে পারে না। আমার ক্ষেত্রে সেটা 24 ঘন্টা থাকবে। আমি তাই আশা করছি। ডাক্তার, আমি 24 ঘন্টার মধ্যেই আপনার কাছে উপস্থিত হব। আপনি যা করছেন ভেবে চিন্তা করছেন? হ্যাঁ, এছাড়া কোনো উপায় নেই। তাহলে একটা অনুরোধ করব, আপনার যদি ফিরে আসা সম্ভব না হয় তাহলে এদের বলে যান আমাকে মুক্তি দিতে। আমি সমস্ত পৃথিবীর লোককে জানাবো যে আমি আপনার হাতে আত্মহত্যার অস্ত্র তুলে দিয়েছি। আকাশলাল এগিয়ে গিয়ে ডাক্তারকে জড়িয়ে ধরল। দুজনে আলিঙ্গনা বোধ থাকলো বেশ কিছুক্ষণ। তারপর আকাশলাল ফিসফিস করে বলল, ডাক্তার, আমার বাবাকে আমি শেষবার যখন আলিঙ্গন করেছিলাম 20 বছর আগে, তখন জানতাম না সেই একই অনুভূতি কখনো আমার হবে। আজ হলো। হায়দাররা চুপচাপ বসেছিল। আকাশলাল সরে এলে ত্রিভুবন জিজ্ঞাসা করল, এই ক্যাপসুলটা আপনি কিভাবে নিয়ে যাবেন? ক্যাপসুলটাকে দেখল আকাশলাল। ছোট্ট নিরীহ দেখতে, রক্তে মিশে যাওয়া মাত্র মৃত্যুবাণ ছুটতে শুরু করবে, যা 3 ঘন্টায় কার্যকর হবে। সে ডাক্তারকে বলল, আমি এটা মুখে রাখতে চাই। স্বচ্ছন্দে, মুখের ভেতরে তাপ অথবা লালায় এটি গলবে না। আপনাকে দাঁত দিয়ে বেশ জোরে চাপতে হবে ভাঙার জন্য। আপনার ডান দিকের কষের দাঁতের একটা নেই, ওটা ওখানে রেখে দেওয়ার চেষ্টা করুন, ডাক্তার বললেন। ক্যাপসুলটাকে 2 ঠোঁটে নিল আকাশলাল। তার সঙ্গীরা অদ্ভুত চোখে তার দিকে তাকিয়ে আছে। আকাশলালের মনে হলো, যদি এই মুহূর্তে ডাক্তারের কথা মিথ্যে হয়ে যায় তাহলে ভার্গিসের সঙ্গে কথা বলতে পারবে না সে সকাল 9টায়। ধীরে ধীরে সে মুখের ভেতরে নিয়ে গেল ক্যাপসুলটাকে। না, গলছে না একটুও। অন্তত জিভে অন্য কোনো স্বাদ আসছে না। সে কষ দাঁতের পাশে জিভ দিয়ে ক্যাপসুলটাকে ঢোকাতে সেটা চমৎকার আটকে গেল। তবে ইচ্ছে করলেই সেটাকে বের করে নিয়ে আসা যায় 2 দাঁতের দেওয়াল থেকে। আকাশলাল বলল, ধন্যবাদ ডাক্তার। দরজায় শব্দ হতেই ত্রিভুবন বেরিয়ে গেল। হায়দার বলল, ডাক্তার, আপনি কি এখন বিশ্রাম করতে যাবেন? অসম্ভব, এই অবস্থায় কেউ বিশ্রাম করতে যেতে পারে না। তবে আমি এই ঘরে থাকলে যদি আপনাদের কথা বলতে অসুবিধে হয়। আকাশলাল মাথা নাড়ল। না, আপনি থাকতে পারেন। ত্রিভুবন ফিরে এলো। একটু আগে ভার্গিসকে হেডকোয়ার্টার্সে ফিরে আসতে দেখা গিয়েছে।
সে আর তার ড্রাইভার ছিল জিপে। কোথায় গিয়েছিল? কার সঙ্গে দেখা করেছিল? আকাশলাল জিজ্ঞাসা করল। এখনো জানা যায়নি। সেই সার্জেন্টের খবর পেলে? না। উফ, আমার মনে হচ্ছে ওই সার্জেন্টটার সঙ্গে ভার্গিসে কিছু একটা হয়েছে। হয়তো লোকটাকে সে মেরেই ফেলেছে। ত্রিভুবন, তুমি নিজে দেখো কোন চোখ পোস্টে ওদের দেখা গেছে। ত্রিভুবন মাথা নেড়ে বেরিয়ে এলো। আকাশলাল ঘড়ি দেখল, 9টা বাজতে আর 15 মিনিট বাকি। সে বলল, ক্যাসেটটা নাও। হায়দার ক্যাসেট নিল, মাথা নেড়ে বেরিয়ে গেল ঘর থেকে। মিনিট 5 পরে 8 কিলোমিটার দূরে একটা পাবলিক টেলিফোন বুথের সামনে হায়দার বাইক থেকে নামল। বুথের সামনে তাদের লোক পাহারায় ছিল। মাথা নেড়ে বুথের ভেতর ঢুকে টেপ রেকর্ডারটা বের করলো হায়দার। ইতিমধ্যেই ওর মধ্যে ক্যাসেট ঢোকানো হয়ে গেছে। ঠিক 9টায় ভার্গিসের নম্বরগুলো ঘোরাতে লাগলো। কয়েক মুহূর্ত রিং হতেই ভার্গিসের হুঙ্কার শোনা গেল, হ্যালো। রেকর্ডারে বোতাম টিপল হায়দার। সঙ্গে সঙ্গে আকাশটালের গলা শোনা গেল, ভার্গিস, আমি তোমার সঙ্গে আলোচনা করতে চাই। আজ ঠিক 12টার সময় মেলার মাঠের মাঝখানে আমার জন্য তুমি অপেক্ষা করবে। আমি অস্ত্রহীন হয়ে যাব। তোমার লোক যদি আলোচনার আগে আমাকে গুলি করে, তাহলে আমার লোকও তোমাকে তৎক্ষণাৎ মেরে ফেলবে। আমি আত্মসমর্পণ করছি, এবং সেটা বন্ধুভাবেই হোক। আকাশলাল। রিসিভারটা যেন কানের উপর সেটে ছিল। সম্বিত ফিরতেই সেটাকে সরিয়ে নিয়ে কিছুটা নরম গলায় ভার্গিস বললেন, হ্যালো। 1, 2, 3 সেকেন্ড যেতে না যেতে ভার্গিস বুঝতে পারলেন লাইনটা ডেড হয়ে গেছে। আমি আত্মসমর্পণ করছি, এবং সেটা বন্ধুভাবেই হোক। ধীরে ধীরে রিসিভারটা নামিয়ে রেখে দুহাতে মুখ ঢাকলেন ভার্গিস। গলাটা সত্যি আকাশলালের তো? কোনো রকম কথা বলার সুযোগ না দিয়ে একটানা বলে লাইন কেটে দিল লোকটা। বোধহয় অনুমান করেছিল কোত্থেকে টেলিফোন করা হচ্ছে তা তিনি ধরতে চাইবেন। বুদ্ধিমান, কিন্তু ওইটুকু সময় তার লোকের কাছে যথেষ্ট। এই সময় আবার টেলিফোন বাজল। ডেস্কের সার্জেন্ট জানাচ্ছে 8 নম্বর রাস্তার একটি নির্জন টেলিফোন বুথ থেকে ফোনটা করা হয়েছিল, এবং সেখানে ইতিমধ্যে পুলিশ পৌঁছে গিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, সেখানে একটি সস্তার টেপ রেকর্ডার ছাড়া কাউকে পাওয়া যায়নি। ভার্গিস গর্জে উঠলেন, টেপ রেকর্ডার? সার্জেন্ট মিউ মিউ গলায় বলল, হ্যাঁ স্যার, সেটা নিয়ে আসা হচ্ছে। রিসিভারটা দরাম করে রেখে দিলেন ভার্গিস। তার মানে তিনি আকাশলালের রেকর্ড করা কথা শুনেছেন। ও কি আহাম্মক? একবারও খেয়াল করেননি রেকর্ড বলেই কোনো বাড়তি সংলাপ বলেনি লোকটা? আর এর একমাত্র কারণ আকাশলাল তার চেয়ে বুদ্ধিমান। নিজে না এসে রেকর্ড করা গলা পাঠিয়েছে। এমনকি টেপ রেকর্ডার ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ওর লোক দাঁড়িয়ে থাকেনি। লোকটার আস্পর্ধা এত যে তাকে ভার্গিস এবং তুমি বলে গেছে। আর বলার ধরনে প্রভূত পরিষ্কার। সে যা বলবে ভার্গিসকে যেন তার শুনতে হবে। অসম্ভব। দাঁতে দাঁত ঘষলেন ভার্গিস। একটা ক্রিমিনাল, দেশদ্রোহীকে তিনি তার সঙ্গে ও ভাষায় কথা বলতে দিতে পারেন না। আলোচনা করতে চায়। কিসের আলোচনা? কয়েক বছর ধরে যে লোকটা তার ঘুম কেড়ে নিয়েছে, যাকে না ধরতে পারলে তার চেয়ার আজ বিকেলে থাকবে না, তার সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না। বেলা 12টার মেলার মাঠে ওর জন্য অপেক্ষা করতে হুকুম করেছেন উনি। আস্পর্ধা। এই সময় একজন অফিসার টেপ রেকর্ডারটা নিয়ে ভার্গিসের ঘরে ঢুকলেন। সস্তা জিনিস অবহেলায় আঙ্গুল তুলে তিনি রেখে দিতে বললেন টেবিলে। অফিসার বেরিয়ে যেতে ঈষৎ ঝুঁকে বোতামটা টিপতে কোনো আওয়াজ হলো না। ফিতেটাকে ঘুরিয়ে নিয়ে আবার বোতাম টেপার কিছুক্ষণ বাদে গলা শোনা গেল, ভার্গিস, আমি তোমার সঙ্গে আলোচনা করতে চাই। আজ ঠিক 12টার সময় মেলার মাঠের মাঝখানে আমার জন্য তুমি অপেক্ষা করবে। থাপ্পড় মেরে যন্ত্রটাকে বন্ধ করে লাফিয়ে উঠলেন ভার্গিস। ইডিয়েট! নিজেকে একটা আস্ত ইডিয়েট বলে মনে হচ্ছিল তার। লোকটা স্বেচ্ছায় ধরা দিতে চাইছে, আর তিনি কী সব উল্টাপাল্টা ভাবছেন। ওরা নিশ্চয়ই আর কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই, তাই ধরা দিতে বাধ্য হচ্ছে। যাই হোক না কেন, ধরা দিলে তিনি নিজে নিজে হাতকড়া পরাবেন। আর এই জন্যে এখন যত ইচ্ছে তার নাম ধরে ডাকুক।
অথবা তুমি বলুন, কি আসে যায়? আরামের নিঃশ্বাস ছাড়লেন বার্গিস। তার হাত চলে গেল টেলিফোনের দিকে। মিনিস্টারকে খবরটা জানানো দরকার। সমস্ত দুশ্চিন্তার আজ অবসান হচ্ছে। চিতাকে জালে পুড়ছেন তিনি আজ 12টায়। কিন্তু তারপরেই অন্য ভাবনা মাথায় এলো। যদি লোকটা শেষ মুহূর্তে মত পাল্টায়, যদি মেলার মাঠে না আসে, বেইজ্জত হয়ে যাবেন তিনি আরও একবার। আগে থেকে গান না গিয়ে ধরার পরেই কথা বলা ভালো। কিন্তু এত জায়গা থাকতে মেলার মাঠের মাঝখানে কেন? ননসেন্স। ওই হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে পুলিশের কাছে ধরা দিলে ওর সম্মান থাকবে? ওইসব না করে সোজা এই হেডকোয়ার্টার্সে চলে আসতে পারত, অথবা কোনো নির্জন জায়গায় তাকে ফেলে যেতে চলতো। নিচে আসবে অস্ত্রহীন হয়ে, অথচ সঙ্গীদের সঙ্গে বন্দুক থাকবে। ওকে গুলি করলে তেনারা তাকে গুলি করবেন। করাচ্ছি। নিজে যদি না যান মেলার মাঠে? ভেবে নিজেই আপত্তি করলেন। ভার্গিস ইজ নট এ কাওয়ার্ড। তিনি যাবেন, গুলিও করবেন না। ধরার পর কয়েকদিন রেখে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে সুইচ টিপে দিবেন। প্রসন্ন মুখে চুরুট ধরাতে গিয়েও থমকে গেলেন ভার্গিস। হোয়াট ইন খেলার মাঠ? নিজের মান সম্মানের কথা না ভেবে জায়গাটাকে বেছে নিল কেন লোকটা? পাবলিক ব্যাপার ধান্দা নাকি? কেউ কেউ বলে জনতার লোকটাকে ভালোবাসে। বাসতেই পারে। আজ ওরা যাকে ভালোবাসে কাল তাকে ছুঁড়ে ফেলে দিতে দেরিও করে না। ও নিয়ে ভাবনা নেই। কিন্তু আজ আকাশলালকে দেখতে পেলে জনতা নিশ্চয়ই উত্তেল হয়ে উঠবে। এত লোককে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা তার পুলিশের নেই। সেক্ষেত্রে গুলি চালাতে হবে। গুলি চললে জনতা ভয় পেতে পারে, আবার বিপরীত কলও হতে পারে। ভার্গিসের মনে হলো কোণঠাসা হয়ে পড়ায় আকাশলাল এই চালটা চেলেছে। সে জনতাকে একসঙ্গে হাতের কাছে পেয়ে তাদের পুলিশের বিরুদ্ধে লেলিয়ে দিতে চায়। এখন মেলার মাঠ লোকারণ্য। জোর করে তার সবটা খালি করে দেওয়া অসম্ভব। অথচ সংঘর্ষ বাঁধলে গুলি চালাতে হবে। ভার্গিস উঠে দাঁড়ালেন। তারপর সমস্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের জরুরি তলব করলেন। মিনিট 15 মধ্যে অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা তার টেবিলের উল্টো দিকে চলে এলো। এদের সঙ্গে সমু আসত। আজ তার শরীর মর্গে। লোকগুলোর মুখ গম্ভীর। ভার্গিস গলা পরিষ্কার করলেন অল্প কেশে। প্রথমে আমি আমাদের সহকর্মী সোমের জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা কেউ এ ব্যাপারে কথা বলবেন? কেউ সারা শব্দ করল না। ভার্গিস বললেন, হ্যাঁ, আপনারা জানেন ওপর মহল থেকে আমার ওপর প্রচণ্ড চাপ আসছে আকাশলালকে গ্রেপ্তার করার জন্য। যে কোনো কারণেই হোক, সেটা এখনও পর্যন্ত করা সম্ভব হয়নি। কিন্তু আমার কাছে যে খবর আছে তাকে আজ আমরা ধরতে পারি। ভার্গিস দেখলেন প্রত্যেকের মুখে কৌতূহল ফুটে উঠল। ভার্গিসের পেছনের দেওয়ালে এই শহরে ম্যাপ টাঙানো ছিল। তিনি উঠে সেই ম্যাপের সামনে দাঁড়ালেন। আজ আমাদের উৎসবের দিন। লক্ষের ওপর মানুষ আজ এই শহরে জড়ো হয়েছে। উৎসব হয় শহরের এই জায়গাটায়, যাকে মেলার মাঠ বলা হয়ে থাকে। ভার্গিস তার মোটা আঙ্গুল ম্যাপের একটি জায়গায় রাখলেন। এই মাঠে 50,000 মানুষ স্বচ্ছন্দে ধরে যায়। মাঠটিতে ঢোকার রাস্তা চারটেই চওড়া। একটি রাস্তা এটা। আমরা নো এন্ট্রি করে রেখেছি। আমাদের বাহিনী এবং ভিআইপিরা ছাড়া কেউ এই রাস্তায় যাবে না। বাকি 3টে রাস্তায় হাঁটা যাবে না মানুষের ভিড়ে। এখন মেলার মাঠ থেকে কেউ যদি ওই 3 রাস্তা দিয়ে পালাতে চায়, তাকে প্রতি পায়ে বাধা পেতে হবে। জোরে বা দ্রুত যেতে পারবে না। আপনাদের 3 জনে 3টি পথ নজরে রাখবেন। আমি কাউকে পালাতে দিতে রাজি নই। ভার্গিস হাত তুললেন। কোনো প্রশ্ন আছে? প্রবীণ একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, যার কোনোদিন প্রমোশন পাওয়ার সুযোগ নেই, উঠে দাঁড়ালেন। ওই 3টে রাস্তা পালাবার জন্য ব্যবহার করতে হলে প্রথমে মাঠে ঢুকতে হবে। ব্যাপারটা আমি বুঝতে পারছি না। না বোঝার তো কিছু নেই। মাঠে ওরা ঢুকবে, আকাশলাল এবং তার সঙ্গীরা। আর ওদের ঢোকার সময়ে আমরা কোনো বাধা দেব না, কিন্তু পালাবার সময় দেব। ভার্গিস যেন খুব সরল ব্যাপার বুঝিয়ে দিলেন। দ্বিতীয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার উঠে দাঁড়ালেন। ওরা মাঠে আসবে কেন? হ্যাঁ, এটা ভালো প্রশ্ন।
সাহস বেড়ে গেলে মানুষের মাথা খারাপ হয়ে যায়। আমার কাছে খবর আছে আকাশলাল মাঠে আসবে। টেলিফোনে কথা বেমালুম চেপে গেলেন ভার্গিস। এদের বললে মিনিস্টারকেও জানাতে হয়। কিন্তু অত মানুষের ভিড়ে তাকে খুঁজে পাওয়া সম্ভব? সম্ভব। আমি এমন একটা টোপ দিয়েছি যাতে সে আসবে। সে এলেও তার সঙ্গীরা আসবে না, তারা থাকবে জনতার সঙ্গে মিশে। আমি তাদের পালাতে দিতে চাই না, আন্ডারস্ট্যান্ড? আর যদি আকাশলাল না আসে তো কি করা যাবে? এটা একটা চান্স। হ্যাঁ, মাঠের এই জায়গাটা এখনই ঘিরে ফেলা দরকার, যাতে জনতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়। ঘেরা জায়গা থেকে একটা পথ যাবে ওই নো এন্ট্রি করা রাস্তায়। 1 ঘন্টার মধ্যে কাজটা শেষ করে আমাকে রিপোর্ট দিন, ওকে? কাঁধ ঝাঁকালেন ভার্গিস, যার অর্থ মিটিং শেষ হয়ে গেছে। এবার ঘর খালি করে দিন। অফিসাররা ঘর থেকে বেরিয়ে গেলে 1 কাপ কালো কফির হুকুম দিলেন ভার্গিস। আজ বেশ আরাম লাগছে। যদিও টেপ রেকর্ডারের মাধ্যমে আকাশলালের কথা বলা তিনি পছন্দ করেননি। লোকটা অত্যন্ত ধূর্ত। তিনি যা চিন্তা করেন তা যেন আগে থেকে ভেবে ফেলে। ভাবুক, এখন তার কোনো উপায় নেই বলে আত্মসমর্পণ করছে। কফি খেতে গিয়ে ভার্গিসের মনে হলো, যদি আত্মসমর্পণ ভান হয়, কাছাকাছি না এলে ওকে সার্চ করা যাবে না। ও যদি হাত 10 তফাতে এসে সোজা তার বুক লক্ষ্য করে গুলি চালায়, তাহলে কিছুতেই করতে পারবেন না তিনি। হয়তো গুলি করার পর লোকটাকে জ্যান্ত ফিরে যেতে যাবে না তার বাহিনীর লোকজন, কিন্তু তাতে কি লাভ হবে? যে লোকটা জানে এমনিতেই মরতে হবে, তার পক্ষে তো প্রধান শত্রুকে মেরে মারাই স্বাভাবিক। কফিটাকে বিষাদ লাগলো। ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। সরাসরি সামনে না থেকে দূরে গাড়ির মধ্যে অপেক্ষা করলে নিশ্চয়ই আকাশলাল প্রকাশ্যে আসবে না। বুলেট প্রুফ জ্যাকেট থাকলেও মুখ মাথা কি করে আড়াল করবেন? ভার্গিস মনে মনে একটা পরিকল্পনা এঁটে নিলেন। যদি দেখেন আকাশলাল গুলি করতে হাত তুলছে, তাহলে এই পরিকল্পনাটা কাজে লাগাবে। টেলিফোন বাজল। অবহেলার রিসিভারটা তুললেন ভার্গিস। হ্যালো। আজকের জন্য তুমি তৈরি ভার্গিস? মিনিস্টারে গলা। 100%। উৎসবের জনতা নিয়ন্ত্রণে থাকবে? কোন বছর সেটা না থাকছে? ভার্গিসের পাল্টা প্রশ্নে ওপাশে কিছুটা সময় চুপচাপ কাটল। ভার্গিস সেটা বুঝলেন, কিছু বললেন না। যা হবার তা তো হবেই। তুমি তাহলে নিশ্চিত আজ বিকেলের মধ্যে আকাশলালকে ধরতে পারবে? আমি তো আপনাকে বলেছি। ফোন করেছিল সে? এবার একটু অস্বস্তি হলো। যে গলায় কথা বলছিলেন ভার্গিস তা পাল্টে গেল। হ্যাঁ, ফোনে কথা হয়েছে। লোকটা 12টার সময় আত্মসমর্পণ করবে। হোয়াট? আত্মসমর্পণ? অসম্ভব। ওর নাভিশ্বাস উঠে গেছে, আর লুকিয়ে থাকতে পারছে না। আমি ওকে উপদেশ দিলাম আত্মসমর্পণ করতে। আপনি 12:30টায় ওর সঙ্গে কথা বলতে পারবেন। ফোন লোকেট করেছিলে? হ্যাঁ, কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল। টেপ রেকর্ডারের কথা বলতে একটু ভালো লাগলো না ভার্গিসের। মিনিস্টার বললেন, ব্যাপারটা বিশ্বাস করতে আমার অসুবিধে হচ্ছে ভার্গিস। মনে হচ্ছে এর পেছনে কোনো মতলব আছে। থাকবে, ভাগ্য তোমার পক্ষে থাকুক। আর হ্যাঁ, বাবু বসন্তলালের বাংলোর কেয়ারটেকারের ব্যাপারটা তোমার কাছ থেকে এখনো শুনতে পাইনি। ধক করে উঠল ভার্গিসের বুক। এরা সব ঠিকঠাক জানতে পেরে যায় কি করে? উত্তর একটা দিতে হবে। ভার্গিস বলল, ওহো, আমি আজই খবরটা পেলাম। লোকটা নাকি পাগল হয়ে গিয়েছে। সামান্য একটা কেয়ারটেকার, তাও পাগল। তার কথা বলে আপনাকে বিব্রত করতে চাইনি। ওই কেয়ারটেকারটাকে খুঁজে বের করো। পাওয়া মাত্র আমার সঙ্গে যোগাযোগ করবে। বেশ, কিন্তু আমার মনে হয় ওর সঙ্গে বাবু বসন্তলালের হত্যার কোনো যোগাযোগ নেই। লোকটা ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। দেহাতি মানুষ। ভার্গিস অভিনয় করলেন। লোকটাকে দরকার। মিনিস্টার লাইন কেটে দিল। রিসিভার নামিয়ে রেখে ভার্গিস মনে মনে বললেন, আর বোকামি নয়। আজ শহরের প্রতিটা খোলা জায়গায় মানুষজন ঠিক ঠিক করছে। দিনটা শুরু হয়েছিল চমৎকারভাবে। আকাশে মেঘের চিহ্ন নেই কোথাও। হালকা ফুরফুরে রোদে ওই উৎসবের মেজাজ যেন আরও খুলে গিয়েছিল। বেলা বাড়তেই সবার গন্তব্যস্থল হয়ে দাঁড়ালো খেলার মাঠ
এবং তার দিকে যাওয়ার রাস্তাগুলো। ঢাক ঢোল ভেপু বাজছে সর্বত্র, উঠছে বেলুন। এই উৎসব হয়তো কোনো কালেই বিশেষ এক ধর্মের মানুষদের প্রয়োজনে শুরু হয়েছিল, কিন্তু সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান প্রবল না হয়ে ওঠায় উৎসবের আনন্দে অংশ নিতে অন্য ধর্মের মানুষেরা আপত্তি করেনি। মেলায় ঘুরে বেড়ানো, কেনাকাটা করতে কোনো বিশেষ ধর্মের ছাড়পত্র লাগে না। সাধারণ মানুষ চিরকাল এই অল্পতেই খুশি। আকাশলাল তৈরি হয়ে বসেছিল। একটু আগে স্বজনকে তার কাছে নিয়ে আসা হয়েছিল। আকাশলাল ঠিক কী চায় তা সে স্বজনকে বুঝিয়ে বলেছে। লোকটা সম্পর্কে স্বজনের কৌতূহল একটু একটু করে বাড়ছিল। এখন প্রস্তাব শোনার পর তার মনে হলো চ্যালেঞ্জটা সে গ্রহণ করবে। সে বলল, আপনি যখন আমার উপর নির্ভর করছেন তখন দায়িত্ব আমি নিচ্ছি। তবে একটা কথা জানবেন, শুধু মুখ নয়, শরীরের সর্বত্র যেসব চিহ্ন এই মুহূর্তে আপনার পরিচয় হিসেবে রয়েছে সেগুলোকে আমি রাখতে চাই না। আকাশলাল হাসল। ডাক্তার, এই ব্যাপারে আপনার সম্পূর্ণ স্বাধীনতা রইল। আমি কোথায় কাজ করব? ডেভিড আপনাকে সাহায্য করবে। ঠিক 11:15 হায়দাররা ফিরে এলো। তারাও তৈরি। আকাশলাল জিজ্ঞাসা করল, আমার সঙ্গে কে কে যাচ্ছে? হায়দার বলল, 4 জনকে আমরা এর মধ্যে মেলার মাঠে পাঠিয়ে দিয়েছি, কিন্তু খবর এসেছে ভার্গিস মাঠের ঠিক একটা ধারে কিছুটা জায়গা ঘিরে ফেলেছে বাঁশ দিয়ে। পাবলিককে ওখানে যেতে দেওয়া হচ্ছে না। ঘেরা জায়গাটার পেছনে ওরা রাস্তা ওর নো এন্ট্রি করে রেখেছে। ব্যাপারটা ভালো লাগছে না। হয়তো আমাকে অভ্যর্থনা জানাতে ওটা করেছে ভার্গিস, কিন্তু ঢোকার রাস্তাগুলোতে পুলিশের লোক ছড়িয়ে আছে। খুবই স্বাভাবিক, তুমি হলেও তাই করতে। আকাশলাল স্বজনের দিকে হাত বাড়ালো। গুড বাই ডক্টর, তোমাকে মেলায় যাওয়ার অনুমতি দিতে পারছি না বলে দুঃখিত। ভার্গিস তোমাকে পেলে এই মুহূর্তে ছাড়বে না। তবে কাজ হয়ে যাবার পর তুমি যাতে ইন্ডিয়ায় ফিরে যেতে পারো তার ব্যবস্থা আমার বন্ধুরা করবে। তুমি এবং তোমার স্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। আকাশলালকে নিয়ে ওরা বেরিয়ে গেল। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো ওরা। হলঘরে কয়েকজন পাহারাদার সপ্রশংস চোখে আকাশলালকে দেখছিল। প্রত্যেকের হাত কপালে চলে যেতেই আকাশলাল তাদের নমস্কার করল। এই বাড়ি থেকে বেরোবার যে পথটা স্বজন জেনেছে সেই পথ দিয়ে গেল না আকাশলাল। স্বজন দেখল বাঁদিকের একটা দরজার সামনে পৌঁছে আকাশলাল শব্দ করল। একটু বাদেই একজন সেই দরজাটার ভেতর থেকে খুলল। চেহারায় সম্পূর্ণ বাড়ি কাজের মেয়ে বলেই মনে হয়। স্বজন শুনল আকাশলাল বলছে, আমি খবর পাঠিয়েছিলাম, উনি যদি কয়েক মিনিট সময় আমাকে দেন। দুদিনে মানুষটাকে সে যত দেখছে তত বিস্ময় বাড়ছে। যার জন্য সরকার এত লক্ষ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে, তার ব্যবহার কথাবার্তা এমন মার্জিত ভদ্র হবে কে জানত। কাজের মেয়েটিকে আকাশলাল নিয়ে ভেতরে চলে গেল। ওর সহযোগীরা বাইরে অপেক্ষা করছে। স্বজন বুঝতে পারছিল না যে কাজের দায়িত্ব তাকে দিয়ে গেল আকাশলাল তা কী করে করা সম্ভব। এই যে লোকটা সবার কাছ থেকে বিদায় নিয়ে পুলিশের হাতে ধরা দিতে যাচ্ছে, তার পরিণাম মৃত্যু ছাড়া আর কিছুই হতে পারে না। মৃত মানুষের ওপর সে কখনো অস্ত্র প্রয়োগ করেনি, প্রয়োজন হয় না কারোর। পকেট থেকে দুটো ছবি বের করল স্বজন। পোস্টকার্ড সাইজ ছবি। আকাশলালের মুখে দুটো দিক। খুব সাম্প্রতিক ছবি না হলেও ওর মুখ তেমন পাল্টায়নি। নাকের পাশে একটা ছোট আঁচিল আছে, এত ছোট যে তিল বলে ভুল হবে। ঠোঁটের দুটো কোণ থেকে যে ভাঁজটা সেটা সরালেই স্বজন মাথা নাড়ল। না, সে 24 ঘন্টা সময় পাচ্ছে। একটা লোক তার দেশের জন্য এভাবে নিজেকে খরচ করতে করতে শেষ সীমায় পৌঁছেছে, নিজের রাজনীতি না করলেও শ্রদ্ধাশীল না হয়ে পারা যায় না। ব্যাপারটা নিয়ে আরও ভাবতে হবে। আকাশলাল ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উপরে উঠল কাজের মেয়েটির সঙ্গে। তার বুকে চাপ পড়ছিল বলে গতি কমছিল। মেয়েটি একটু অবাক হয়ে বারংবার পেছনে তাকাচ্ছিল। আকাশলাল তার কাছেও বিস্ময়। মালিক তাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছেন বলে সে এ বাড়ির অন্য প্রান্তে যায় না, কারোর সঙ্গে কথাও বলে না। কিন্তু তার মনে হলো লোকটা খুব অসুস্থ, মুখ হা করে বাতাস নিচ্ছে। উপরে ওঠার পর আকাশলাল একটু দাঁড়ালো। মনে হলো সে সহজ হয়েছে। বলল, আজকাল একটুতেই। ঠিক আছে, এখন চলো।
বিশাল একটা সোফায় হেলান দিয়ে যে বৃদ্ধা বসেছিলেন তার মাথায় একটুও কালো চুল নেই, দুটো হাত যেন হাড় জড়ানো শিরদের ভিড়। মুখও কুঁচকে গিয়েছে। কাজের মেয়েটির সামনে গিয়ে কিছু বলতেই জানলার বাইরে তাকানো চোখ দুটো এদিকে ফিরল। বলো আকাশ। আকাশলাল দুহাতে যুক্ত করল। আজ উৎসবের দিন, আমি স্থির করেছি আজই ঠিক দিন। কিসের ঠিক দিন? আমি আত্মসমর্পণ করছি। কি? বৃদ্ধা সোজা হয়ে বসলেন। তুমি আত্মসমর্পণ করছো? হ্যাঁ, আপাতত এছাড়া অন্য কোনো উপায় নেই। তুমি জানো এর পরিণাম কি হবে? হ্যাঁ জানি। আর যারা তোমার সঙ্গে থেকে লড়াই করে এসেছে তাদের সঙ্গে নিয়ে যাচ্ছ? না, তারা থাকবে, তাদের লড়াই থামবে না। আমি বুঝতে পারছি না তোমার কথা। যদি কখনো সুযোগ পাই আপনাকে বুঝিয়ে বলবো। আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমাদের পরিকল্পনা সার্থক হয়। অসম্ভব। তুমি আত্মসমর্পণ নয়, আত্মহত্যা করতে চলেছ, আর আমি তোমাকে আশীর্বাদ করব? কখনো নয়। তোমার মা আমার বান্ধবী ছিলেন, আমি তার আত্মার শান্তির জন্য আজ প্রার্থনা করব। বৃদ্ধা ধীরে ধীরে শুয়ে পড়লেন সোফায়। আকাশলাল বলল, জানি না ইতিহাস কখনো এসব কথা লিখবে কিনা, কিন্তু প্রতিটি মুক্তিযোদ্ধা আপনার কাছে কৃতজ্ঞ। চোখ বন্ধ করে বৃদ্ধা জিজ্ঞাসা করলেন, কেন? আপনি আশ্রয় না দিলে আমরা কোথায় ভেসে যেতাম? বৃদ্ধা হাত নাড়লেন, যার অর্থ এসব তিনি শুনতে চান না। আকাশলাল বলল, এবার আমি চলি। বৃদ্ধা সাড়া দিলেন। আকাশলাল সরে যেতে শুরু করেছে। বৃদ্ধা ডাকলেন, শোনো, তোমার সঙ্গীদের বলো 1 ঘন্টার মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যেতে। সে কি? চমকে উঠল আকাশলাল। হ্যাঁ, কিন্তু আপনি আমাকে আশ্বাস দিয়েছিলেন পুলিশ না আসা পর্যন্ত। দিয়েছিলাম। আমি লেডি জেসি প্রধান। পুলিশ আমার বাড়ির ওপর কখনোই সন্দেহের চোখে তাকাবে না। যদি তোমরা তাদের আগবাড়িয়ে ডেকে না আনো তাহলে কোনো ভয় নেই। কিন্তু আমি দিয়েছিলাম একজন প্রকৃত মুক্তিযোদ্ধাকে, কাপুরুষকে নয়। আকাশলাল হেসে ফেলল। আপনি ঠিক বলেছেন। আপনি হিন্দু। হিন্দুদের আত্মীয় বিয়োগ হলে অশৌচ পালন করতে হয় 11 দিন। আমার মৃত্যুর খবর পেলে অন্তত 11টা দিন যা চলছিল তা চলতে দেবেন। তারপর আর কেউ এখানে থাকবে না। আমি আপনাকে কথা দিলাম। বৃদ্ধা হাত নাড়লেন সেইভাবে, কোনো কথা আর বলতে চান না তিনি। অর্থাৎ আকাশলালের প্রস্তাবে তিনি মেনে নিলেন। গাড়িটা ধীরে ধীরে বাগানের পথ দিয়ে এগিয়ে আসছিল। ড্রাইভার ছাড়া পেছনের আসনে আরও 2 জন বসেছিল। একজন আকাশলাল, তার মুখ একটা মাফলারে জড়ানো, পাশে ত্রিভুবন। গাড়িটা বড় রাস্তা পরেই গতি বাড়ালো। এদিকটা মেলার পথ নয় বলেই লোকজন কম, গাড়ির ভিড় বেশি নেই। কিছুটা দূর যাওয়ার পর ত্রিভুবন হেনাকে দাঁড়িয়ে থাকতে দেখল রাস্তার পাশে, একা। ত্রিভুবন বলল, আমরা কি গাড়িতেই অপেক্ষা করব? আকাশলাল মাথা নাড়ল। না, তুমি গাড়ি নিয়ে বেরিয়ে যাও। এরকম একটা জায়গায় গাড়ি দাঁড়িয়ে থাকলে অনেকের সন্দেহ হবে। কিন্তু আপনি, একটু ঝুঁকি নিতেই হবে। গাড়িটা দাঁড়ালো। আকাশলাল দরজা খুলে নামতেই হেনা এগিয়ে গেল। কিন্তু ত্রিভুবনের ইচ্ছে করছিল না প্রিয় নেতাকে এভাবে ছেড়ে যেতে। আকাশলাল তার দিকে হাত বাড়ালো। বিদায় বন্ধু। ত্রিভুবন নিজেকে সংযত করে হাত মেলালো। গাড়িটা চলে যেতে আকাশলাল হেনার দিকে তাকিয়ে বলল, বাহ, তুমি তো বেশ সুন্দর হয়েছ এবং বুদ্ধিমতীও। হেনা মাথা নামালো। সেটা কি করে বুঝলেন? সোম নিশ্চয়ই বুঝতে পেরেছিল তোমরা ওকে চিনে ফেলেছ। হ্যাঁ, গ্রামের কয়েকজন ওর দিকে তেড়ে এসেছিল চিনতে পেরে। তারপর আমি ওকে পরে বুঝিয়েছিলাম লোকগুলো ভুল করেছে। সোমের মতোই দেখতে একজনের সঙ্গে ওরা গুলি ফেলেছে। সোম বিশ্বাস করেনি? না, আমার তো তাই মনে হয়। তবে সেটা মনে রেখে দিয়েছিলেন। ত্রিভুবনকে তুমি বিয়ে করছো কবে? আশ্চর্য, এই প্রশ্ন এখন আপনার মাথায় আসছে এই সময়ে? আকাশলাল রসিকতা করতে যাচ্ছিল। এমন সময় দূরে ঢাকঢোল বাজিয়ে একটা মিছিল আসতে দেখা গেল।
মানুষগুলো কোনো গ্রাম থেকে তাদের গ্রাম দেবীকে বহন করে নিয়ে চলেছে মেলার মাঠে। হেনা এগিয়ে গেল তাদের দিকে। মিছিলটা আকাশলালের সামনে এসে কয়েক সেকেন্ড দাঁড়ালো। ৮ জন মানুষ বাঁশের উপর মূর্তি বহন করছে। মূর্তির চারপাশে পর্দা টাঙানো। ওরা নিচু হতেই আকাশলাল ঘেরা টোপে উঠে বসল। সেখানে কোনো দেবী বা মূর্তি নেই। মিছিলটি চলল আগের মতোই ঢাকঢোল বাজিয়ে। মিছিলে জনা করে মানুষকে দেখে প্রকৃত দেহাতি ভক্ত বলে মনে হচ্ছিল। ভিড় বাড়ছিল রাস্তায়, কিন্তু মিছিলকে পথ করে দিচ্ছিল সবাই শ্রদ্ধায়। মেলার মাঠে না যাওয়া দেবীর মুখদর্শন করা যাবে না, এটাই নিয়ম। আকাশলাল দেখল ঘেরা টোপের ভেতর নির্দেশ মতো পোর্টেবল মাইক রাখা আছে। গল্পের আসবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা ৮ কুঠুরি ৯ দরজা। আসছিল এর ৭ম পর্ব। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা হয়েছে, আশা করছি আপনাদের কাছে সেগুলো ভালো লাগবে। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। আপনারা যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।